বিয়ের মাত্র 7 দিন, হাতের মেহেদির গাঢ় খয়েরি রংটা এখনো একটুও ফ্যাকাশে হয়নি, কিন্তু মনের কোণে এক চিমটি অস্বস্তি দানা বেঁধেছে। আমি অবন্তী, পেশায় স্থপতি। ইটের পর ইট সাজিয়ে ঘর বানানো আমার কাজ, কিন্তু সম্পর্কের এই নতুন নকশাটা ঠিক যেন মেলাতে পারছি না। আমার স্বামী আদনান পেশায় ডাক্তার, প্রচণ্ড ব্যস্ত মানুষ। ওর আমার দুজনেই ছুটির ঝুলিতে সময় খুব কম, তাই বিয়ের পর আমাদের ছোট্ট হানিমুনের পরিকল্পনা হলো। আদনান যখন জিজ্ঞেস করলো কোথায় যাওয়া যায়, আমি বাস্তববাদী চিন্তা থেকে বললাম, দেশের বাইরে যাওয়ার মতো আমাদের সময় হাতে নেই আদনান, বরং চলো কক্সবাজার থেকে ঘুরে আসি। সমুদ্রের ধারে 2 দিন শান্তিতে বসে থাকা যাবে। আদনান সানন্দেই রাজি হলো, কিন্তু বিপত্তিটা বাঁধলো যাত্রার ঠিক আগের সন্ধ্যায়। ড্রয়িং রুমে আমি আর আদনান ব্যাগ গুছিয়ে রাখছি। হঠাৎ দেখি আদনান তার মা নাজমা বেগমের কাপড়গুলো গুছিয়ে ফেলছে। আমি একটু অবাক হয়ে তাকালাম। আদনান খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, জানো অবন্তী, মা সেই ছোটবেলায় বাবার সাথে একবার কক্সবাজার গিয়েছিলেন, তারপর আর যাওয়া হয়নি। ভাবলাম মাকেও সাথে নেই। নবদম্পতির একান্ত সময়টা শাশুড়ির উপস্থিতি কি খুব দরকার ছিল? প্রশ্নটা মনে জাগলেও আমি তিক্ততা সরালাম না। একজন স্থপতি হিসাবে আমি জানি শক্ত ভিত্তির উপর সুন্দর স্থাপত্য দাঁড় করাতে হয়। আমি শান্ত গলায় মৃদু হেসে বললাম, খুব ভালো চিন্তা আদনান। তবে একটা কথা বলছিলাম, আমার মা তো সারা জীবন একাই লড়েছেন। বাবা মারা যাওয়ার পর সেই স্কুল মাস্টারি করে একা হাতে আমাকে বড় করিয়েছেন। এখন বড় একা হয়ে গেছেন তিনি। মাকেও সাথে নিব, 2 বেআইন মিলে একটা রুমে থাকবে, আর আমরা আমাদের মতো থাকলাম, দারুণ জমবে। মুহূর্তে আমার শাশুড়ির মুখের হাসি উবড়ে গেল। তিনি বেশ রুডভাবে বললেন, ছেলের সাথে মা যাবে সেটা আলাদা কথা, কিন্তু বেআইন কেন যাবে? আদনানের উপর কেন এত চাপ দিচ্ছ? আমি বিন্দুমাত্র উত্তেজিত হলাম না। ধীর স্থির ভাবে ওনার পাশে বসে বললাম, চাপ কেন হবে আম্মা? আমি তো আর্কিটেক্ট, এই ট্রিপটের অর্ধেক খরচ আমি বহন করছি। আমার মায়ের যাওয়ার খরচটা পুরোপুরি আমার। আদনান যেমন আপনার ছেলে, আমিও তো আমার মায়ের মেয়ে, তাই না আদনান? উনি থমকে গেলেন। বিয়ের 7 দিনের মাথায় বাড়ির নতুন বউর এমন যুক্তি নির্ভর এবং স্বনির্ভর উত্তর বোধ হয় তিনি আশা করেননি। ট্রিপটা হলো, কিন্তু একটা অদৃশ্য অস্বস্তি থেকেই গেল। এরপর থেকে আমি খুব কৌশলী হওয়ার চেষ্টা করলাম। আমি লক্ষ্য করলাম, এই বাড়িতে আমার অধিকারটা খুব সূক্ষ্মভাবে দমিয়ে রাখা হয়, কিন্তু আমি কখনো চড়া গলায় কথা বলিনি। একদিন ডাইনিং টেবিলে রান্না নিয়ে কথা উঠলো। আম্মা বললেন, আমাদের বাড়ির রান্নার স্টাইল আলাদা অবন্তী, তুমি ওটা পারবে না, তুমি কখনো রান্নাঘরে যাবে না। আমি ভালোই বুঝতে পারলাম উনি স্নেহ বা আদর থেকে নয়, বরং রান্নাঘরের কোনো কর্তৃত্ব আমাকে দিতে চান না। হেসে উত্তর দিলাম, আম্মা, আমি তো আপনার হাতে রান্না শিখতে চাই। তবে জানেন তো, আমার মা আবার অনেক আধুনিক রেসিপি জানেন। একদিন আমি আর মা মিলে আপনাদের জন্য রান্না করব। ভিন্ন স্বাদের মেলবন্ধন হলে মন্দ হয় না, তাই না? আমার এই ইতিবাচকতা ওনাকে থামিয়ে দিল। মেহমানদারির সময় সব সময় দেখতাম আদনানের আত্মীয়দের জন্য এলাহি আয়োজন, কিন্তু আমার কোনো রিলেটিভ এলে দায়সারাভাবে চা বিস্কুট দিয়ে বিদায় করা হয়। বিষয়টা খুব খারাপ লাগলেও আমি সেটা নিয়ে ঝগড়া করলাম না। পরের বার যখন আদনানের খালা খালু সপরিবারে এলেন, তখন আমি নিজে বাহিরে থেকে দামি খাবার অর্ডার করে আমার মায়ের নামে পাঠালাম। খাওয়ার টেবিলে বললাম, মা পাঠিয়েছেন, আসলে এত অল্প সময় উনি নিজে রান্না বান্নার ব্যবস্থা করতে পারেননি, তাই আপনাদের পছন্দ অনুযায়ী রেস্টুরেন্ট থেকে অর্ডার করিয়ে পাঠিয়েছেন। আদনান এবং আমার শাশুড়ি দুজনেই থমকে গেলেন। খালা খালু আমার মায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন এবং আমার পারিবারিক শিক্ষা এবং বংশ নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য করে গেলেন। আমার শাশুড়ি সেদিন মাথা নিচু করে খেয়েছিলেন। তিনি বুঝলেন, অবমাননা করলে তার উত্তর অবমাননায় নয়, বরং আরো বেশি সম্মান দিয়েও দেয়া যায়। বিয়ের 3 মাস পর ঈদের কেনাকাটা শুরু হলো। আম্মা আমার ননদ আর নিজের জন্য দামি সিল্কের শাড়ি পছন্দ করলেন, আর আমার মায়ের জন্য একটা সুতি শাড়ি দেখিয়ে বললেন, স্কুল টিচার মানুষ, উনি তো সুতি শাড়ি বেশি পছন্দ করবেন। আমি শান্তভাবে শাড়িটা হাতে নিয়ে বললাম, ঠিক বলেছেন, সুতি শাড়ি ওনার প্রিয়। তবে মা যেহেতু আমাদের সবার জন্য এত দামি জামা কাপড় পাঠিয়েছেন, তাই আমার মনে হয় মাকেও খুব ভালো কিছু একটা উপহার দিতে হবে। আমি চাই না আমার মায়ের কাছে আমার শ্বশুর বাড়ি কখনো ছোট হোক। তিনি হয়তো আমার খাতিরে কিছু বলবেন না, কিন্তু মনে মনে ভাববেন আমার শ্বশুর বাড়ির লোকজন কিপটে। আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে ছোট করতে পারবো না, তবে আমি বিলটা পে করে দিচ্ছি। আমার শাশুড়ি আমাকে বাধা দিলেন এবং নিজে বিল পে করলেন। আমার মায়ের অত টাকা ছিল না যে তিনি ঈদে সবার জন্য এত দামি উপহার পাঠাতে সক্ষম, কিন্তু আমি জানতাম তিনি যদি না পাঠান তাহলে আমার কথা শুনতে একটুও সময় লাগবে না। তাই মায়ের হাতে আমি নিজেই জিনিসগুলো পাঠিয়ে দিলাম, আর সেটাই আজ আমার এবং আমার মায়ের সম্মান বাঁচিয়ে দিল। আদনান পাশে দাঁড়িয়ে দেখছিল। ও বুঝতে পারছিল আমি কখনোই কাউকে ছোট
করছি না, কিন্তু নিজের জায়গাটা ঠিকই বুঝিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আদনান তার মায়ের জন্য আলাদা করে কেনাকাটা করতো, কিন্তু আমাকে বলতো না। আমি একদিন খুব সুন্দর একটা ঘড়ি কিনে আদনানের হাতে দিয়ে বললাম, এটা তোমার মায়ের জন্য, উনি তো অনেক ত্যাগ করেছেন তোমার জন্য। তবে আদনান, তোমার মায়ের মতোই আমার মাকেও না আমার কিছু দিতে শখ আছে। আমি মায়ের জন্য একটা নতুন ল্যাপটপ অর্ডার করেছি, যেন উনি অবসর সময়ে বই পড়তে পারেন। আমি জানি এতে তোমার কোনো আপত্তি নেই। আদনান থতমত খেয়ে গেল। ও বুঝলো আমি বৈষম্যকে প্রশ্রয় দিচ্ছি না। এক বিকেলের ঘরে আসবাবপত্র পাল্টানো নিয়ে কথা হচ্ছিল। আম্মা চাইলেন পুরনো কাঠের আলমারিটা ড্রয়িং রুমে রাখতে, যেটা ঘরের পুরো ডেকোরেশনটাই একেবারে নষ্ট করে দিচ্ছিল। আমি ওনাকে বললাম, আপনার পছন্দটা অসাধারণ। এই ভিনটেজ লুকটা আমরা একটা কর্নারে সুন্দর আলো দিয়ে সেট করতে পারি, আর বাকি ঘরটা আমি প্রফেশনাল আর্কিটেকচার ডিজাইন অনুযায়ী সাজাই। লোকে দেখলে বলবে আপনার রুচি আর আমার শিক্ষা দারুণ সমন্বয় হয়েছে। উনি কিছু সময় চিন্তা করে সম্মতি দিলেন। বেশ কয়েক মাস কেটে গেল। এসব ব্যাপারগুলো আস্তে ধীরে কমে গেল। বলা যায় এসব এখন আর আমাকে ফেস করতে হয় না। এক বিকেলে অফিসের কাজ শেষে আমি ঘরে ফিরতেই আম্মা আমাকে ড্রয়িং রুমে ডাকলেন। ওনার হাতে এক মগ চা। আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, অবন্তী, অনেক ভেবে দেখলাম তোমার মাকে ওই একা বাড়িতে ফেলে রাখাটা ঠিক হচ্ছে না। ওনার বয়স হয়েছে, শরীরটা মাঝে মধ্যে খারাপ হয়। কালই আদনানকে নিয়ে গিয়ে বেয়ানকে এই বাড়িতে নিয়ে আসো। আমি চমকে উঠলাম। মনে মনে ভাবলাম, এ কি নতুন কোনো কৌশল চাল? আমি কিছুটা দ্বিধা নিয়ে বললাম, আম্মা, মা কি এখানে মানিয়ে নিতে পারবে? উনি তো নিজের বাড়িতে অভ্যস্ত। উনি এবার আমার হাতটা টেনে ধরলেন। ওনার চোখে এবার শাসনের চেয়ে বেশি ছিল অনুরোধ। তুমি কি ভেবেছো আমি এটা তোমার উপর করুণা করছি? একদম না, এটা আমাদের দরকার। আদনান সারাদিন হাসপাতালে, তুমি থাকো অফিসে। এই বড় বাড়িতে আমার কথা বলার একটাও মানুষ নেই। বেআইন আর আমি তো একই প্রজন্মের মানুষ। আমাদের সুখ দুঃখের কথাগুলো এক হবে। আমরা দুই বান্ধবী হয়ে থাকতে পারবো। আমার চোখের কোনটা ভিজে এলো। শাশুড়ি মায়ের এই উপলব্ধিটা আমি আশা করিনি। তবে বাধা এলো অন্য দিক থেকে। আমার মা রেবেকা সুলতানা কোনোভাবেই নিজের ঘর ছাড়তে রাজি নন। আমার শাশুড়ি নিজেই সেদিন আদনান আর আমাকে নিয়ে হাজির হলেন আমাদের বাড়িতে। আমার মা বললেন, আপা, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে সারা জীবন থাকাটা আমার কাছে কেমন যেন লাগে। লোকে কি বলবে? আমার শাশুড়ি এবার বেশ জোর খাটিয়ে বললেন, লোকের কথা আপনার কি দরকার? আপনি কি পর? আপনি অবন্তীর মা, সেই সুবাদে আমার বোন। আপনি একা থাকবেন আর আমরা ওদিকে নিশ্চিন্তে থাকবো, তা হয় না। দরকার হলে আপনার ওই বাড়ি তালাবদ্ধ থাকবে। আমরা মাঝে মধ্যে এসে দেখে যাব, কিন্তু আপনার ঠিকানা এখন আমাদের বাড়ি। অনেক সাধ্য সাধনার পর মা নিমরাজি হলেন। স্থির হলো দুই বাড়ির যাতায়াত এভাবে অবারিত থাকবে। তবে মা একেবারে চলে আসার পক্ষে না। আমার মায়ের মনে যে জড়তা ছিল, তা আমার শাশুড়ির আন্তরিকতায় কর্পূরের মতো উড়ে গেল। পরের কয়েক মাস যেন এক অদ্ভুত গল্পের সূচনা। এখন আর আদনানকে মনে করিয়ে দিতে হয় না। ও নিজে হাসপাতাল থেকে ফেরার পথে প্রায় মায়ের জন্য ফল বা ওষুধ নিয়ে হাজির হয়। কখনো বিকেলে কাজের ফাঁকে ফোন করে খোঁজ নেয়, মা, শরীরটা কেমন? বিকেলে নাস্তা করছেন? আম্মাও এখন বদলে গেছে। কোনো পিঠা বানানো কিংবা ইলিশ মাছের পাতুরি করলে তিনি নিজেই বাটি গুছিয়ে নিয়ে গিয়ে মায়ের বাড়িতে দিয়ে আসেন। দুই বেয়াইন এখন একসাথে শপিংয়ে যান, পার্কে হাঁটতে বের হন। সবচেয়ে বড় পরিবর্তনটা চোখে পড়ে আমার আর আদনানের। প্রায় অফিস থেকে ফিরে অবাক হয়ে দেখি ড্রয়িং রুমের সোফায় দুই বেয়াইন মুখোমুখি বসে চা খাচ্ছেন আর প্রাণ খোলা আড্ডায় মেতেছেন। মা এখন আর আসার জন্য অনুমতির অপেক্ষা করেন না, হুটহাট চলে আসেন নিজের অধিকারেই। কখনো এসে দেখেন আম্মা হয়তো পান সাজাচ্ছেন, অমনি তিনি পাশে বসে আড্ডা জুড়ে দেন। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখলাম কলকল শব্দে হাসছেন দুজন। আদনান হাসতে হাসতে বলল, অবন্তী, দেখো, মনে হচ্ছে আমাদের চেয়ে ওনারা বেশি সুখী। আমি মুগ্ধ হয়ে দেখলাম, যে অধিকারের জন্য একদিন লড়েছিলাম, আজ তা এক সুন্দর ভারসাম্যের রূপ নিয়েছে। এই বাড়ির ছাদে এখন দুইটা নীল আকাশে মিলেমিশে এক হয়ে গেছে। এখন আর কে বেশি অধিকার রাখে, ছেলের মা নাকি মেয়ের মা, সেই প্রশ্নটা অর্থহীন হয়ে পড়ছে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।